এই প্রত্যয়গুলি স্ত্রিয়াম এই অধিকারে বিহিত হয়েছে। স্ত্রিয়াম বলে একটি অধিকার সূত্র আছে, সেই অধিকার সূত্রে যে সমস্ত বা এই অধিকার সূত্রের অধীনে যে সমস্ত সূত্রের দ্বারা প্রত্যয়গুলি বিধান করা হয়েছে সেই প্রত্যয়গুলিকেই প্রধানত স্ত্রী প্রত্যয় বলা হয়। তাহলে স্ত্রী প্রত্যয় নামটা এসেছে আসলে স্ত্রী প্রত্যয়ের অধিকার স্ত্রিয়াম এই অধিকারে বিহিত হওয়ার জন্যই এগুলোকে স্ত্রী প্রত্যয় বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে স্ত্রী প্রত্যয় আছে যেগুলো আমরা জানি সকলেই টাপ ডাপ চাপ গিম গিস গিন প্রভৃতি যে স্ত্রী প্রত্যয়গুলো আছে এই স্ত্রী প্রত্যয়গুলো প্রাতিপদিকের সঙ্গে কিসের জন্য যোগ করা হয়? অর্থাৎ যেমন শব্দ ছিল অজ, তার সঙ্গে টাপ প্রত্যয় করে অজা হয়, অশ্ব তার সঙ্গে টাপ করে অশ্বা হয়। তাহলে এই যে স্ত্রী প্রত্যয়গুলি আছে এই স্ত্রী প্রত্যয়গুলি কি স্ত্রীত্বের বাচক? অর্থাৎ এই যে স্ত্রী এই অর্থটা কি সাক্ষাৎ বোঝায় না দ্যোতক? দুটো টার্ম আছে, একটা দ্যোতক আর একটা হচ্ছে বাচক। বাচক মানে কি? বাচক মানে সাক্ষাৎ যেটা যার অর্থ তাকে বলা হয় বাচক, আর দ্যোতক মানে বলা হয় যেটা তার অর্থ নয় কিন্তু সে প্রকাশিত করে। একটা সহজ দৃষ্টান্ত নেব। সহজ দৃষ্টান্ত যেমন একটা ঘরে মোবাইল ল্যাপটপ ইত্যাদি অনেক বস্তু আছে কিন্তু যতক্ষণ ঘরটা অন্ধকার থাকে ততক্ষণ কিন্তু সেই অর্থটা বোঝা যায় না, সেই বস্তুগুলো আমরা বুঝতে পারি না। যখনই আমরা ঘরে আলো জ্বালাই তার সঙ্গে সঙ্গে বস্তুগুলো আমরা দেখতে পাই। ঠিক সেরকম এই স্ত্রী যে অর্থটা অর্থাৎ স্ত্রীলিঙ্গ এই অর্থটা আসলে প্রাতিপদিকেরই। এই অর্থটা প্রকাশিত তখন হয় যখন তার সঙ্গে স্ত্রী প্রত্যয় যোগ হয়। তাহলে স্ত্রী প্রত্যয় শুধু স্ত্রীলিঙ্গের প্রকাশক মাত্র, স্ত্রীলিঙ্গের বাচক নয়। ওর জন্য এখানে বলা হয় যে স্ত্রী প্রত্যয়াহা দ্যোতকাহা। এটা আমি ব্যাখ্যা করলাম কিন্তু মেনলি যদি কোনোভাবে জিজ্ঞাসা করা হয় যে স্ত্রী প্রত্যয় বাচক না দ্যোতক সেখানে বলতে হবে স্ত্রী প্রত্যয় দ্যোতক, বাচক নয়। তার কারণ যদি স্ত্রী প্রত্যয়গুলি স্ত্রীত্বের দ্যোতক হতো, যদি প্রাতিপদিকের অর্থ স্ত্রীলিঙ্গ না হতো তাহলে যেখানে স্ত্রী প্রত্যয় থাকতো সেগুলোই স্ত্রীলিঙ্গ শব্দ বলে বিবেচিত হতো। এরকম অনেক শব্দ আছে যেমন উপনিষদ শব্দ, বাক শব্দ, এখানে কিন্তু কোনো স্ত্রী প্রত্যয় নেই তাতেও কিন্তু বাক শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ, উপনিষদ শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ, বিপদ শব্দ স্ত্রীলিঙ্গ, সম্পদ স্ত্রীলিঙ্গ। তাহলে এগুলো এখানে কিন্তু কোনো স্ত্রী প্রত্যয় নেই। তাই স্ত্রী প্রত্যয় স্ত্রীলিঙ্গের প্রকাশক মাত্র, স্ত্রীলিঙ্গের বাচক নয়। তাই সেখানে যদি প্রশ্ন আসে স্ত্রী প্রত্যয় স্ত্রীলিঙ্গের বা স্ত্রীত্বের বাচক না দ্যোতক তখন বলতে হবে দ্যোতক। তারপর বলা হচ্ছে যে সমস্ত স্ত্রী প্রত্যয় আছে তাদের সংখ্যা হলো 8টি। বলা হচ্ছে অষ্টৌ স্ত্রী প্রত্যয়াহা। এই 8টি যে আছে তাকে একটি কারিকার দ্বারা এখানে সংগ্রহ করা হয়েছে। বলা হচ্ছে টাপ ডাপ চাপহ ত্রয়ঃ। টাপ ডাপ চাপ 3টে, ঘিপ ঘিস গিন প্রত্যয়ী সহ ऊं तीभ्यां मिलिताश्चापि सन्ति अष्टौ प्रत्यया स्त्रियाम। তাহলে টাপ ডাপ চাপ 3টি, ঘিপ ঘিস গিন 3টি, 3 3 6, উং এবং তি মোট 8টি, মিলিতাহ সন্তি অষ্টৌ প্রত্যয়াহ স্ত্রিয়াম। স্ত্রিয়াম অষ্টৌ প্রত্যয়াহ সন্তি। স্ত্রিয়াম এই অধিকারে 8টি প্রত্যয় আছে। তাই আমাদের কটি স্ত্রী প্রত্যয় না 8টি স্ত্রী প্রত্যয়। টাপ ডাপ চাপ ঘিপ ঘিস গিন উং এবং তি। এর মধ্যে লঘু সিদ্ধান্ত কৌমুদীতে টাপ চাপ গিপ গিস গিন এবং উং আর তি নিয়েই চর্চা করা হয়েছে, ডাপ নিয়ে চর্চা করা হয়নি। তাই এর সূত্র উদাহরণ আমরা এখানে পাবো না, বাকিগুলোর পাবো। প্রথম আমাদের আলোচ্য প্রত্যয় হলো টাপ প্রত্যয়। তাহলে আমাদের যে 8টি স্ত্রী প্রত্যয় আছে তার মধ্যে প্রথম স্ত্রী প্রত্যয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে টাপ প্রত্যয়। টাপ প্রত্যয়ের কি পড়ে থাকে? টাপ প্রত্যয়ের আ পড়ে থাকে। টাপ প্রত্যয়ের যে প আছে তার হলন্ত্যম তস্য লোপহ দিয়ে লোপ হয়ে যায়। টাপের যে ট আছে তার চুটু দিয়ে ইৎসংজ্ঞা হয়, তস্য লোপহ দিয়ে লোপ হয়ে যায়। অবশিষ্ট কে থাকে? আ অবশিষ্ট থাকে, মানে শুধুমাত্র সব লোপ করে আ পড়ে থাকে, বাকিগুলোর কি হয়ে যায়? লোপ হয়ে যায়। তাহলে টাপ প্রত্যয়ের মধ্যে আমরা কি পাবো? আ পাবো। তাহলে আমরা প্রথমেই আসছি টাপ প্রত্যয়ের বিধায়ক সূত্র কি? অজাদ্যতস টাপ। অজাদ্যতস টাপ এই সূত্রের দ্বারা টাপ প্রত্যয়ের বিধান করা হয়। তাহলে অজাদ্যতঃ, এখানে অজাদ্যতঃ যে আছে অজাদি অতঃ সন্ধি করা হয়েছে, অজাদি আর অতঃ এখানে ইকোই অনুচ্ছেদ দিয়ে জন করে অজাদ্যতঃ, মানে অজাদির থেকে হয় টাপ প্রত্যয়, আর অত মানে অকার, তার জন্য দুটো অর্থ বলছে অজাদীনাম অকারান্তস্য চ। তাহলে অজাদীনাম বলতে অজাদি গণে যে সমস্ত শব্দ আছে তাদের টাপ প্রত্যয় হয়,
আর অকারান্ত যে সমস্ত শব্দ তাদের থেকে টাপ প্রত্যয় হয়। কখন? না স্ত্রীত্ব দত্তি, অর্থাৎ যখন স্ত্রীলিঙ্গ বোঝাতে চাইছে, স্ত্রীলিঙ্গ বোঝানোর বিবক্ষা বা স্ত্রীলিঙ্গ বিবক্ষিত হলে সেখানে অজাদি গণপঠিত শব্দ থেকে এবং অকারান্ত শব্দ থেকে টাপ প্রত্যয় হয়। এখানে অজাদি গণ বলতে কি? আমরা জানি সূত্রের লক্ষণ কি? অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম অস্তৌভম অনবদ্যঞ্চ সূত্রম সূত্রবিদো বিদুঃ। অল্পাক্ষরম, সূত্র সবসময় সূত্রে অক্ষর অল্পই হবে। এইখানে যদি ভালো করে দেখি, এখানে দেখো অজাদি বলেছে, তার কারণ কিছু শব্দ আছে যার থেকে টাপ প্রত্যয় হয়, সেই শব্দগুলো প্রতিটির যদি সূত্রে উল্লেখ করা হয় তাহলে সূত্র আর অল্পাক্ষর বিশিষ্ট থাকবে না, সূত্র দীর্ঘ হয়ে যাবে। তাই পাণিনি একটি কৌশল অবলম্বন করেছেন। যেমন পাণিনির সূত্রপাঠ আছে অষ্টাধ্যায়ীতে, তেমনি পাণিনি ধাতুগুলি এক জায়গায় সংকলন করে যেমন ধাতু পাঠে রচনা করেছেন, তেমন শব্দের সংকলন করে একটি পাঠ আছে, তার নাম হচ্ছে গণপাঠ। সেই সূত্রে তিনি কি করেছেন? প্রথম শব্দটি দিয়ে আদি বলে ছেড়ে দিয়েছেন। এখানে বলেছেন অজাদি শব্দ থেকে টাপ প্রত্যয় হবে। তাহলে অজাদি বলতে অজ আদি, আদি কারা? তাহলে আমাকে সেখানে অজাদি গণ আছে, সেই গণে গিয়ে দেখে নিতে হবে কোন কোন শব্দ আছে। তাহলে সেই লিস্টে বা সেই গণপাঠে যে সমস্ত শব্দগুলি আছে তাদের থেকে টাপ প্রত্যয় হয়। আর যারা ওই লিস্টে নেইও, তারা যদি অকারান্ত শব্দ হয় তাদের থেকেও টাপ প্রত্যয় হয়। তাহলে আমরা দেখলাম দু ধরনের শব্দ থেকে হয়, অজাদিগণে যারা আছে তাদের থেকে হয়, আর যারা অকারান্ত শব্দ তাদের থেকে টাপ প্রত্যয় হয়। অজাদির উদাহরণ দেখানো হচ্ছে, যেমন অজা, অজ ছিল, তার সঙ্গে টাপ করে কি হয়ে গেছে? অজা। অজ টাপ, টাপের ট প চলে যায়, আ পড়ে থাকে, অ অ যোগ অ আর আ অকস্ববর্ণ দীর্ঘ, দীর্ঘ করে দিলে অজা হয়ে যায়। তেমন এ ডাকা, এ ডাকা, অশ্ব, অশ্বা, চটক, চটকা, মুশিকা, মুশিকা, বালা, বালা, এইভাবে চলতে থাকে। তাহলে এগুলো হচ্ছে অজাদিগণ যে সমস্ত শব্দগুলো আছে তাদের উদাহরণ দেখানো হলো। অদন্তা, অদন্তা মানে অকারান্তা, মানে যাদের অজাদিগণে পাঠ নেই কিন্তু তারা অকারান্ত শব্দ বলে তাদের থেকেও টাপ প্রত্যয় হয়। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে মেধা, মেধ শব্দ, তার থেকে টাপ করে মেধা, গঙ্গ, গঙ্গা, সর্ব, সর্বা, খটুয়া, খটুয়া, কৃত্রিমা, কৃত্রিমা, এইরকম যে অকারান্ত শব্দ তাদের থেকেও টাপ প্রত্যয় হয়, দিয়ে মেধা, গঙ্গা, সর্বা, খটুয়া এরকম রূপ হয়। তাহলে অজাদিগণে যাদের পাঠ আছে তাদের থেকেও টাপ প্রত্যয় হয়, আর যারা অকারান্ত শব্দ তাদেরও স্ত্রীলিঙ্গ বোঝাতে টাপ প্রত্যয়ের ব্যবহার করা হয়। এই টাপ প্রত্যয়ের একটি সূত্রই আমরা লঘু সিদ্ধান্ত কৌমুদীতে পাই। পরবর্তী আমাদের প্রত্যয় আসছে গিপ প্রত্যয়। এখন প্রশ্ন হচ্ছে গিপ প্রত্যয়ের কি অবশিষ্ট থাকবে? গিপ প্রত্যয়ের উয়া চলে যায়। উয়া কার দ্বারা যায়? লসক্বা তদ্ধিতে, ল স কু, কু মানে ক বর্গ, ক খ গ ঘ উয়া, তার মধ্যে আছে উয়া। তা লসক্বা তদ্ধিতে দিয়ে উয়া হৃৎসংজ্ঞা হয়, তস্য লোপহাদে লোপ হয়ে যায়। পয়ের হলন্ত্যম তস্য লোপহাদে লোপ হয়ে যায়। তাহলে কে পড়ে থাকে? দীর্ঘ ইকার পড়ে থাকে। কে পড়ে থাকে? গিপের দীর্ঘ ইকার পড়ে থাকে। শুধু গিপ নয়, গিপ, গিস, গিন, এই তিনটে প্রত্যয়েরই কি হয়? শুধু দীর্ঘ ইকারই পড়ে থাকে। সব জায়গায় উয়ার লোপ হয় লসক্বা তদ্ধিতে, আর গিপের ক্ষেত্রে পয়ের লোপ হয় হলন্ত্যম, ঘিসের ক্ষেত্রে মূর্ধন্যস্বয় হয় হলন্ত্যম, আর গিনের ক্ষেত্রে দন্তন হয় হলন্তম, আর তস্য লোপহাদি সবার কি হয়ে যায়? লোপ হয়ে যায়। তাহলে আমরা দেখলাম টাপ, ডাপ, চাপ, কটা প্রত্যয় দেখলাম? টাপ, ডাপ, চাপ। এই টাপ, ডাপ, চাপ, এইখানে যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, এখানে কমন আমাদের হচ্ছে আপ। কমন আমাদের কি আছে? আপ। সেই আপ থাকার জন্য, তার জন্য অনেক সময় এই তিনটে প্রত্যয়কে একসঙ্গে বোঝানোর জন্য অনেক জায়গায় আপ নামে ব্যবহার করা হয়। কি নামে ব্যবহার করা হয়? আপ। যদি কোথাও আপ নামে ব্যবহার করা হয় তার মানে বুঝতে হবে আপ বলতে টাপ, ডাপ, চাপ এই তিনটে প্রত্যয়কে বোঝানো হচ্ছে। আবার গিপ, গিস, গিন, এই যে আমার তিনটে প্রত্যয় আছে তার মধ্যে কমন অংশ কি? গি। তাই অনেক জায়গায় গি এর দ্বারা বোঝানো হয়, উয়াই দীর্ঘ ইকার, তার দ্বারা যদি কোথাও বোঝানো হয় তাহলে বুঝতে হবে গি এর দ্বারা তিনটে প্রত্যয়কে বোঝানো হয়, গিপ প্রত্যয়, ঘিস প্রত্যয় এবং গিন প্রত্যয়। প্রকৃতে আমরা গিপ প্রত্যয় নিয়ে চর্চা করছি, তাহলে গিপ প্রত্যয়ের দীর্ঘ ইকার পড়ে থাকে। তাহলে এখন দেখবো গিপ প্রত্যয় কোন কোন সূত্রের দ্বারা কোন কোন অর্থে হয়। তাহলে এখন বলা হচ্ছে, একটা প্রথমেই সূত্র আসছে উগিতশ্চ। কি সূত্র আসছে? উগিতশ্চ। এই সূত্রের দ্বারা গিপ প্রত্যয় হয়। এখন উগিত শব্দটার মানে কি? উগিত শব্দটার মানে উক ইত যার, তাকে উগিত বলে। যেমন ট ইত হলে কি বলা হয়? তিত। ক ইত হলে বলা হয় কিত। তেমন উক ইত হলে বলা হয় উগিত। তাহলে এখন উক মানে কি? এখন প্রশ্ন হচ্ছে যে উক মানে কি? উক মানে হচ্ছে, উক হলো প্রত্যাহার। উক কি?
উক হচ্ছে একটা প্রত্যাহার। এই উক প্রত্যাহারের মধ্যে কারা কারা আছে? উক প্রত্যাহারের মধ্যে অ, ই, উন, রিল, রিক, তাহলে উ, রি, রি এই তিনটে বর্ণের কথা বলা হচ্ছে। কোথায় বলা হচ্ছে? উগিতস্য সূত্রে। তাহলে যেখানে উ কিত হয়েছে, কে ইত হয়েছে? উ কিত হয়েছে। উক মানে কি? উ, রি এবং রি এই তিনটে বর্ণ যেখানে ইত হয়েছে তাকে কি বলা হচ্ছে? উগিদন্তা। তাহলে উ কিত মানে উ, রি, রি যেখানে ইত হয়েছে তাকে কি বলা হবে? উগিত বলা হবে। তাহলে যেখানে উকের ইত হয়েছে সেখানে কি হয়ে যাবে? সেই ধরনের প্রাতিপদিক থেকে গিট প্রত্যয় হয়ে যাবে। তাহলে উকিত মানে উ, রি, রি যেখানে কি হয়েছে? ইত হয়েছে। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে উ, রি, রি যেখানে আমার ইত হলো তাকেই আমার উগিত বলা হলো। তাহলে এরপর আমরা একটা উদাহরণ নিয়ে নেব। উদাহরণ কি দেওয়া হচ্ছে? প্রথম উদাহরণ নেওয়া হচ্ছে ভবতী। প্রথম কি উদাহরণ নেওয়া হচ্ছে? ভবতী। ভবতী যে শব্দটা আছে এখানে কি আছে? ভবতু একটা শব্দ, তার থেকে কি হয়? ভবতী। কি করে হয়? দেখো, ভবতু যে শব্দ আছে তার উকারের ইত হয়ে যায়। উপদেশে অজনস্কি তস্য লোপ হয়, কি পড়ে থাকে? ভবত। তাহলে ভবত এখানে উকিত হয়েছে না হয়নি? উ, রি, এর মধ্যে উ আছে, তার ইত হয়েছে, তাই ভবত উগিত। তাই তার থেকে গিপ প্রত্যয় হয়, দিয়ে কি রূপ হয়ে যায়? ভবতী। গিপের দীর্ঘই পড়ে থাকে, দিয়ে রূপ হয়ে যায় ভবতী। তেমনি এখানে কি রূপ দিয়েছে? ভবন্তী। এখানেও হয়, এটাও উগিত। কেন উগিত? ভূ ধাতু থেকে সত্রি প্রত্যয় করে রূপ হয় ভবত। ভূ ধাতু থেকে কি প্রত্যয় করে? সত্রি প্রত্যয় করে। তাহলে যখন সত্রি প্রত্যয় করে ভবত হয়েছে, ভালো করে যদি খেয়াল করে দেখো সত্রি প্রত্যয়ের মধ্যে কি আছে? সত্রি প্রত্যয়ের মধ্যে দেখো তালব্য স আছে, অ আছে, ত আছে, রি আছে। এই রি এর ইত হয়ে যায় বলেই ভবত আছে। যদি রি এর ইত না হতো তাহলে এখানে তো রিটা শোনা যেত। রিটা শোনা যাচ্ছে না মানে রি এর কি হয়ে গেছে? ইত হয়ে গেছে। তাহলে ভবত এই যে সত্রি প্রত্যয়ান্ত শব্দ, এর কি হয়েছে? এখানে রি এর ইত হয়েছে। তাহলে রি উকের মধ্যে পড়ে না পড়ে না? উ, রি, রি। তাহলে রি উকের মধ্যে পড়ছে তাই ইত হয়েছে, তাই ভবত একটি উগিত। তাহলে উগিত হওয়ার জন্য তার থেকে গিম প্রত্যয় করে ভবতী। আর এখানে যখন সত্রি প্রত্যয় হয় এটা নুমাগম হয়, সেটা আলাদা জিনিস। এটা যেহেতু সত্রি প্রত্যয়ান্ত আছে তার জন্য এখানে গিম প্রত্যয় হয়ে গেছে। তার মানে এইটুকু আমরা জানলাম, যেখানে যেখানে আমার কি হবে? সত্রি প্রত্যয় হবে। যেখানে যেখানে কি হবে? সত্রি প্রত্যয় হবে সেখানে সেখানে স্ত্রীলিঙ্গে কি হয়ে যাবে? না গিপ প্রত্যয় হয়ে যাবে। তাহলে যে কোনো, যেমন গম ধাতুর সত্রি প্রত্যয় গচ্ছত, তার স্ত্রীলিঙ্গে গচ্ছন্তি। পচত, পচন্তি। তার স্ত্রীলিঙ্গে সত্রি প্রত্যয়ান্ত শব্দ যাই হোক না কেন তার স্ত্রীত্ব বিবক্ষায় কি হয়? গিপ প্রত্যয়ই হয়। কেন হয়? না সত্রি প্রত্যয়ে রি এর ইত হয়েছে, তাই সেই শব্দটি বা সেই প্রাতিপদিকটি অগিত। তাই তার স্ত্রীত্ব বিবক্ষাতে গিপ প্রত্যয় হবে, স্ত্রী প্রত্যয়গুলির মধ্যে অন্যান্য প্রত্যয় হবে না। তাহলে উগিত মানে বুঝে গেলাম, যেখানে উয়ের ইত হয়েছে, রির ইত হয়েছে বা লিরের ইত হয়েছে এমন প্রাতিপদিক, তার থেকে কি প্রত্যয় হয়? না গিপ প্রত্যয় হয়। তারপরে আমাদের কি আসছে? তারপর একটি বহু প্রসিদ্ধ একটি সূত্র আসছে, যেখানে প্রত্যয় মালা আছে। শুধু প্রত্যয় বললে ভুল হবে, অনেকগুলি প্রত্যয়ের সংকলন করা আছে। সেই ধরনের প্রত্যয় বা সেই প্রত্যয় যদি থাকে সেই প্রাতিপদিকে, তাহলে তাদের থেকেও গিপ প্রত্যয় হবে। সেই প্রসিদ্ধ সূত্রটি কি? টিট ধানাই দ্বয়াসাজ দঘ্নাই মাত্রাচ তয়াপ ঠক ঠাই কই কোরাপহ। টিত, ঢ, অন, অই, দ্বয়াসাজ দঘ্নাই মাত্রাচ তয়াপ ঠক ঠই কই কোরাপ। তার বহুবচনে কি হয়েছে? কোরাপহ। এখানে ভেঙে ভেঙে যখন আমি উদাহরণ দেখেছি সব দেখেছি, টিত, ঢ, অন সব দেখানো আছে ভেঙে ভেঙে। তাহলে বলা যেখানে টিত প্রত্যয় আছে, টিত মানে কি? একটু আগে বললাম যার ট ইত্যাদি কি বলা হয়? টিত। ঢ মানে ঢ প্রত্যয়, অন মানে অন প্রত্যয়, অই প্রত্যয়, দ্বয়াসাচ প্রত্যয়, দঘ্নচ প্রত্যয়, মাত্রচ প্রত্যয়, তয়প প্রত্যয়, ঠক প্রত্যয়, ঠই প্রত্যয়, কই প্রত্যয়, কোরপ প্রত্যয়। যেখানে যেখানে হয়, যে প্রাতিপদিকে এই প্রত্যয়গুলো থাকবে সেখানে গিপ প্রত্যয়ই হবে। কোন সূত্রের দ্বারা হবে? এই সূত্রের দ্বারা হবে। টিট ঢানাই দ্বয়াসাজ দঘ্নাই মাত্রাচ তয়প ঠক ঠই কই কোরপ হয় সূত্রের দ্বারা। তাহলে একে একে আমরা উদাহরণ দেখবো। টিত, টিত মানে কি? যেখানে টয়ের ইত হয়েছে তাহলে তাদের থেকে কি প্রত্যয় হবে? গিপ প্রত্যয় হবে। উদাহরণ কি দেওয়া হচ্ছে? কুরুচরি। কি উদাহরণ দেওয়া হচ্ছে? কুরুচরি। কুরুচরি যে শব্দটা আছে সেখানে কেন এখানে টিত কিভাবে হয়েছে? টয়ের ইত কোথায় আছে? সেখানে বলা হচ্ছে কুরুষু চরতি ইতি কুরুচরি। কুরুষু চরতি এই অর্থে চরেষ্টহ বলে একটা সূত্র আছে। কি সূত্র আছে? চরেষ্টহ।
সেই সূত্রের দ্বারা চর ধাতু থেকে ট প্রত্যয় হয়, চর ধাতু থেকে ট প্রত্যয়ের অবশিষ্ট থাকে, ট ইত হয়ে যায়, তাই ওটা টিত, তাই এখানে কি হয়ে গেছে, তাই এখানে ঘিপ প্রত্যয় হয়ে গেছে। তার ফলে কুরুচরি এখানে কি প্রত্যয় হলো, ঘিপ প্রত্যয় হলো, কারণ কুরুচরি এখানে ট প্রত্যয় ছিল, ট এর ইত হয়েছে তাই সেটা টিত প্রত্যয়, তাই এখানে ঘিপ প্রত্যয় হলো। আবার তারপর যেমন নদী, নদী শব্দে ঘিপ প্রত্যয় কেন হয়, তার কারণ এর শব্দটা হচ্ছে নদট শব্দ। কি শব্দ, নদট শব্দ। নদট শব্দে ট এর কি হয়ে যায়, ইত হয়ে যায়, তাহলে এটা টিত প্রাতিপদিক, তাই তার থেকে ঘিপ প্রত্যয় হয়ে কি হয়ে গেছে, নদী। দেবট শব্দ, তার ট এর ইত সংজ্ঞা হয়ে যায়, দেব থাকে, তাহলে এখানে ট ইত হয়েছে তাই টিত, তাই এখানে ঘিপ প্রত্যয় হয়ে কি হয়ে যায়, দেবী। তাহলে যেখানে যেখানে টিত প্রত্যয় আছে বা টিত শব্দ আছে তাদের কি হয়ে যায়, ঘিপ প্রত্যয় হয়ে যায়। তাহলে প্রথম টিতের উদাহরণ আমরা দেখে নেব। তারপরে কি আছে, ঢ। ঢ বলতে ঢক প্রত্যয়, একটা জগৎ প্রসিদ্ধ একটা প্রত্যয়, স্ত্রীভ্যো ঢক, যেমন রাধায়াহ অপত্যম রাধেয়ঃ, যেমন কর্ণকে কি বলা হতো, রাধেয় বলা হতো। তাহলে সেইখানে যেখানে যেখানে ঢক প্রত্যয় হয় তার স্ত্রীলিঙ্গ বোঝাতে সেখানে ঘিপ প্রত্যয় হয়। যেমন সুপর্ণায়াহ অপত্যম স্ত্রী সৌপর্ণেয়ী, সুপর্ণার পুত্র হলে সৌপর্ণেয়ঃ, আর অপত্য কন্যা হলে বা পুত্রী হলে সেখানে সৌপর্ণেয়ী, সেখানে স্ত্রী, তাহলে স্ত্রীত্ব বিবক্ষায় কোন প্রত্যয় হবে, টাপ ডাপ চাপ গিপ গিস গিনের মধ্যে, সেখানে যেহেতু ঢক প্রত্যয়, এখানে ঢ হচ্ছে উপলক্ষণ, ঢ হচ্ছে কার প্রতিনিধি, ঢক প্রত্যয়ের, তাহলে এখানে ঢ প্রত্যয় আছে, সৌপর্ণে এখানে ঢক প্রত্যয় হয়েছে, তাই এখানে ঘিপ প্রত্যয় হয়ে গেছে, তাই এখানে কি রূপ হয়ে গেছে, সৌপর্ণেয়ী। তেমন যদি রাধায়া অপত্যম স্ত্রী হতো তাহলে রাধেয়ী, এরকম হয়ে যাবে, যেখানে যেখানে ঢক প্রত্যয় থাকবে সেখানে সেখানে ঘিপ প্রত্যয় হবে স্ত্রীত্ব বিবক্ষায়। তারপরে কি বলছে, অন প্রত্যয় যদি থাকে, অন প্রত্যয় যেমন কি বলছে, ঐন্দ্রী, এখানে ইন্দ্র শব্দে কি প্রত্যয় করা হয়েছে, অন প্রত্যয় করা হয়েছে, অন প্রত্যয় করলে কি রূপ হবে, ঐন্দ্র, ইন্দ্রের থেকে অন প্রত্যয় করলে ঐন্দ্র, তার স্ত্রীলিঙ্গে কি হবে না, যেহেতু এটা অন প্রত্যয়ান্ত শব্দ তাই এখানে ঘিপ প্রত্যয় হয়ে যাবে, তাই এখানে কি হয়ে গেছে, ঐন্দ্রী। তারপরে বলছে অই প্রত্যয়, যদি কোথাও অই প্রত্যয় হয় তাহলে সেখানেও হবে, যে উৎস শব্দ তার অই প্রত্যয় করে রূপ হয় ঔৎস, তার স্ত্রীলিঙ্গে কি হবে, ঔৎসী, এখানে ঘিপ প্রত্যয় হয়েছে, কেন হয়েছে না, অই প্রত্যয় হওয়ার জন্য হয়েছে। তারপরে দয়াসচ প্রত্যয় যেখানে হয় সেখানেও হয়, যেমন উরুদ্বয়াসী, এখানে উরুদ্বয়াসী, এখানে দয়াসী কেন হলো, দয়াসচ প্রত্যয় আছে তাই এখানে ঘিপ প্রত্যয় করে কি হয়েছে, দয়াসী। দঘ্নচ প্রত্যয় যেখানে হয় সেখানেও হয়, যেমন উরুদ্বগ্নি। মাত্রচ প্রত্যয় থাকলে সেখানেও হবে, যেমন উরু মাতৃ। তারপরে কি বলছে, তয়প প্রত্যয় যদি থাকে সেখানেও হয়, যেমন পঞ্চতয়ী। ঠক প্রত্যয় থাকলে সেখানেও হয়, আকশিকি, এখানে অক্ষ শব্দ থেকে ঠক প্রত্যয় করে কি হয়েছে, আকশিকি। যেমন তয়প প্রত্যয়ের আমরা একটা প্রসিদ্ধ উদাহরণ পাই, দশতয়ী, ঋগ্বেদের পর্যায়বাহী শব্দ হিসেবে কি বলা হয়, দশতয়ী, তাহলে সেখানে দশ শব্দ থেকে তয়প প্রত্যয় করে, তয়প প্রত্যয় অবয়ব অর্থে হয়, পঞ্চতয়ী মানে পঞ্চ অবয়বাহ यस्याः सा पंचतयी, दश অবয়বাহ यस्याः सा দশতয়ী, দশটা অবয়ব ঋগ্বেদের, কেন ঋগ সংহিতার, কারণ দশটা মন্ডল আছে তার জন্য তাকে দশতয়ী বলা হয়। তাহলে যেখানে তয়প প্রত্যয় হয় সেখানে স্ত্রীলিঙ্গ বোঝালে ঘিপ প্রত্যয়, পঞ্চতয়ী। এখানে অক্ষ শব্দ থেকে ঠক প্রত্যয় হয়েছে আকশিক, স্ত্রীলিঙ্গে আকশিকি, তার কারণ এখানে কি প্রত্যয়, ঠক প্রত্যয় হয়েছে। ঠয় প্রত্যয় যেখানে হয়, যেমন লবণ শব্দ থেকে লবণাঠ্যই বলে একটা সূত্র আছে, তার থেকে লবণ শব্দ থেকে ঠয় প্রত্যয় করে লাবণিক, যেহেতু এখানে ঠয় প্রত্যয় আছে তাই এখানে কি রূপ হয়ে গেছে, লাবণিকি। কয় প্রত্যয় যেখানে থাকবে সেখানেও হবে, যেমন ইয়াদৃশী, এরকম মাদৃশী, ঈদৃশী, এই ধরনের যে রূপগুলো আমরা পাই এখানে সব জায়গায় কয় প্রত্যয় হয়, তাই এখানেও স্ত্রীত্ব বিবক্ষাতে কি প্রত্যয় হবে, ঘিপ প্রত্যয় হবে। কোয়ারাপ প্রত্যয় যেখানে থাকবে সেখানেও কি হবে, সেখানেও ঘিপ প্রত্যয় হবে, যেমন উদাহরণ দিচ্ছে ইত্বরি। তাহলে এই ধরনের প্রত্যয় যেখানে যেখানে থাকবে, টিত প্রত্যয় হোক, ঢ প্রত্যয় হোক, অন হোক, অই হোক, যেখানেই থাকুক এই প্রত্যয়গুলো যদি পড়ে তাহলে সেখানে ঘিপ প্রত্যয় হবে। এখানে প্রশ্ন কিভাবে আসতে পারে, প্রশ্ন আসতে পারে যেমন ঔৎসী, এখানে এক নম্বর দিতে পারে ঔৎসী ইত্যত্র কহ প্রত্যয়, ঔৎসী এখানে কি প্রত্যয়, তাহলে ঘিপ প্রত্যয়, এটা একটা সহজ অ্যান্সার। প্রশ্নটা এভাবেও দিতে পারে, ঔৎসী ইত্যত্র কহ প্রত্যয় কিমর্থম, কি প্রত্যয় এবং কেন, তাহলে ঔৎসী এখানে কি প্রত্যয় না, ঔৎসী এখানে ঘিপ প্রত্যয়, কেন হলো, তাহলে এখানে যদি অপশন মানে কেনর উত্তর যদি দিয়ে দেয়, এখানে অই প্রত্যয় আছে বলে, এখানে অন প্রত্যয় আছে বলে, এখানে ঠক প্রত্যয় আছে বলে, এখানে কই প্রত্যয় আছে বলে, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে ঔৎসী যে শব্দটা আছে সেখানে
অই প্রত্যয় আছে বলে এখানে আমার কি হয়েছে, গিপ প্রত্যয় হয়েছে। তাহলে কি প্রত্যয় হয়েছে এটা একটা প্রশ্ন, কেন হয়েছে সেটা একটা প্রশ্ন। নদী শব্দে কেন হয়েছে, কারণ নদী শব্দ টিত বলে, কি বলে, টিত বলে সেখানে গিপ প্রত্যয় হয়েছে। উরুদ্বয়াসী সেখানে টিত, সেখানে গিপ কেন হয়েছে, না দয়াসাজ প্রত্যয় আছে বলে। আকশি কি, এখানে কি প্রত্যয় আছে বলে, ঠক না ঠয়, সেখানে গুলিয়ে যেতে পারে, তাই মাথায় রাখতে হবে আকশিক কেন ঠক প্রত্যয় আছে, আর লাবণী কি এখানে ঠয় প্রত্যয় আছে, এটা একটা বিষয়। আর শেখার দিক থেকে গেলে যেখানে যেখানে ঠক প্রত্যয় হয়, ঠক তদ্ধিত প্রত্যয়, ঠয় তদ্ধিত প্রত্যয়, দয়াসাজ দগ্নজ মাত্রা যেগুলো সবই তদ্ধিত প্রত্যয়। তাহলে এই প্রত্যয়গুলো যেখানে যেখানে হবে তার স্ত্রীলিঙ্গে কি হবে, সবসময় গিপ প্রত্যয়ই হবে। তাহলে এইভাবে আমরা দেখলাম টিট ঢাণয় দয়াসাজ দগ্নয় মাত্রাজ তয়াপ ঠক ঠয় কয় কোরাপাহা। তারপরে আমাদের একটি বার্তিক আসছে, কি বার্তিক, নয় স্নয় ইকক খিউন তরুণা তলুনানাম উপসংখ্যানম। উপসংখ্যান করা মানে আর কিছু নয়, উপসংখ্যান শব্দের একদম যদি সহজ করে মানে বলি, লিস্টেড করা, মানে লিস্টিং করা, মানে যে ওই যে আগের লিস্টটা তুমি দেখালে, কোন লিস্টটা, এই যে টিট ঢা নয় দয়াসাজ দাগ নয়, এখানে যে প্রত্যয়গুলো লিস্ট করেছো তার সঙ্গে এই প্রত্যয়গুলো তুমি লিস্ট করে নাও। উপসংখ্যানম মানে তাদের সংগ্রহ করে নেওয়া, ঠিক আছে, তাদের কালেক্ট করে নেওয়া। তাহলে ওই লিস্টের মধ্যে এই প্রত্যয়গুলো যদি থাকে সেখানেও গিপ প্রত্যয় হবে। বার্তিক এটি, তাহলে বার্তিকের কাজ কি, বার্তিকের লক্ষণই হচ্ছে উক্তানুক্ত দুরুক্তানাম চিন্তা ইয়াত্রা প্রবর্তাতে, অর্থাৎ যেটা সূত্রে বলা হয়েছে, যেটা বলা হয়নি, যেটা কঠিন করে বলা হয়েছে সেগুলোই দেখানো কার কাজ, বার্তিকের কাজ। তাহলে এই যে তালিকাটা এখানে দেওয়া হচ্ছে এটা সূত্রে কোথাও বলা নেই, কিন্তু লোকে দেখা যায় এই রকম প্রয়োগ হয়। তাহলে ব্যাকরণ আগে না ভাষা আগে, ভাষা আগে। সেই ভাষাতে সৃষ্টিদের যে প্রয়োগ, সৃষ্টরা যে সমস্ত প্রয়োগ করেছেন তার ব্যুৎপত্তি দেখানোই ব্যাকরণের উদ্দেশ্য। তাহলে পাণিনি যে সূত্র করেছেন সেই সূত্রের দ্বারা এই সমস্ত জায়গাগুলোতে গিপ প্রত্যয় হচ্ছিল না, তাই এই প্রত্যয়গুলো থাকলেও যাতে হয় তার জন্য এই বার্তিকটা নিয়ে আসা হলো। তাহলে বলছি কি কি প্রত্যয় থাকলে হবে, সেখানে যদি নয় প্রত্যয় থাকে, স্নয় প্রত্যয় থাকে, ইকক প্রত্যয় থাকে, ক্ষুণ প্রত্যয় থাকে, তরুণ শব্দ এবং তলুণ শব্দ, এদের থেকেও কি প্রত্যয় হয়, গিপ প্রত্যয় হয়। নয় প্রত্যয় হয়েছে এমন শব্দ, স্ত্রৈণ, স্ত্রী শব্দ থেকে নয় প্রত্যয় করে কি রূপ হয়, স্ত্রৈণ, তার স্ত্রীত্ব বিবক্ষাতে বা স্ত্রীলিঙ্গে কি রূপ হবে, স্ত্রৈণী। স্ময় প্রত্যয় যেখানে হবে, যেমন পুংস শব্দ, তার থেকে স্ময় প্রত্যয় করে পৌংস্নি, এখানে এখানে পুংস্ত্রী করা আছে, এটা কি হবে, পৌংস্নি হবে, ওখানে মানে ওটা টাইপিং ভুল আছে, এটা হচ্ছে পৌংস্নি হবে, পৌংস্নি। তাহলে এখানে কি প্রত্যয় আছে, স্নয় প্রত্যয় আছে, তাই এখানে কি হয়ে গেছে, গিপ প্রত্যয়। যদি কোথাও ইকক প্রত্যয় থাকে, যেমন শাক্তিকি, ইয়াষ্টিকি, শক্তিহি প্রহরণম ইয়স্যাহা সা শাক্তিকি, শক্তি যার অস্ত্র, যষ্টি যার অস্ত্র তাকে যাষ্টিকি ইয়াষ্টিকি বলা হয়। তাহলে এখানে কি প্রত্যয় আছে, ইকক প্রত্যয় আছে বলে এখানে কি হয়ে গেছে, গিপ প্রত্যয় হয়ে গেছে। ভালো করে যে দেখো আগের যে সূত্র যে ছিল তার দ্বারা কিন্তু এখানে গিপ প্রত্যয় হতো না। তাহলে যেখানে ক্ষুণ প্রত্যয় হয় সেখানেও হয়, যেমন আঢ্যঙ্করণী, এখানে ক্রি ধাতু থেকে ক্ষুণ প্রত্যয় করে করণী করানো হয়েছে, তাতে গিপ প্রত্যয় করে আঢ্যঙ্করণী। তরুণ শব্দ, তার থেকেও যদি স্ত্রী বিভক্ত হয়, ছেলে হলে তরুণ, মেয়ে হলে কি বলা হয়, তরুণী। তাহলে তরুণী এখানে কি প্রত্যয় আছে, গিপ প্রত্যয় আছে। কার দ্বারা হলো, না বার্তিকের দ্বারা হলো। কোন বার্তিকের দ্বারা, নয় স্নয় ইকক ক্ষুণ তরুণ তলুনানাম উপসংখ্যানম, এই বার্তিকের দ্বারা। তলুনা শব্দ যদি থাকে সেখানেও কি হয়, তার স্ত্রীলিঙ্গে তলুনি, ছেলে হলে তলুনা, মেয়ে হলে তলুনি, ঠিক আছে, পুংলিঙ্গে তলুনা, স্ত্রীলিঙ্গে তলুনি। তাহলে এইভাবে একটা আমরা সূত্র পেলাম, তার সঙ্গে আরো কতগুলো প্রত্যয়ের তালিকা করার জন্য একটা বার্তিক নিয়ে আসা হলো, সেটাও আমরা দেখলাম। তারপরে সূত্র আসছে ইয়শ্চ, এই সূত্র দ্বারাও কি প্রত্যয় হয়, গিপ প্রত্যয়। এখন গিপের প্রকরণ চলছে, তাহলে ইয়শ্চ সূত্র দ্বারা কোথায় গিপ প্রত্যয় বিধান করে, যেখানে ইয় প্রত্যয় থাকে, যেখানে কি প্রত্যয় থাকে, ইয় প্রত্যয় থাকে সেখানেও গিপ প্রত্যয় হয়। ইয় প্রত্যয় কোথায় হয়, আমরা একটা খুবই প্রসিদ্ধ সূত্র শুনেছি, গর্গাদিভ্য ইয়, যে গর্গস্য অপত্যম, গর্গের পুত্র বা গর্গের সন্তান এই বোঝাতে তদ্ধিত প্রত্যয় হয় ইয় প্রত্যয়। তাহলে যেখানে ইয় প্রত্যয় হয় সেখানে স্ত্রী প্রত্যয় কি হবে, গিপ হবে। বলছে ইয়ন্তাৎ স্ত্রিয়াম গিপ স্যাৎ, যেটা যার অন্তে ইয় প্রত্যয় আছে, যে শব্দের অন্তে, তার স্ত্রীলিঙ্গে গিপ প্রত্যয়ই হবে, গিস গিন এগুলো হবে না। উদাহরণ কি দিচ্ছে, গার্গী, তাহলে গর্গস্য অপত্যম পুমান হলে গার্গীহ, যদি স্ত্রী হয়
তাহলে গার্গী, তাহলে গর্গ শব্দ তার থেকে ইয়াই প্রত্যয় করলে হয় গার্গীয়, তার থেকে গিপ করলে গার্গীয় দীর্ঘই। তাহলে যদি ভালো করে দেখি যোগগুলো তো এখানে জফলাটা থাকার কথা ছিল, তাহলে জফলাটা গেল কোথা, অন্তস্থ জটা। তার জন্য এখানে সূত্র নিয়ে আসে হলস্তদ্ধিতস্য। এই হলস্তদ্ধিতস্য এই সূত্রের দ্বারা অন্তস্থ জয় কি করে দেওয়া হয়, লোপ করে দেওয়া হয়। তার জন্য এখানে অন্তস্থ জয়টা শোনা যাচ্ছে না, যদি এখানে অন্তস্থ জয় শোনাটা লজিক্যালি উচিত ছিল, মানে এখানে পাচ্ছিল শোনা, মানে শুনতে পেতাম আমরা, কিন্তু সেই জকারে কি করে দিয়েছে, লোপ করে দেওয়া হয়েছে। কোন সূত্রের দ্বারা, হলস্তদ্ধিতস্য। তার ফলে আমাদের আমরা কি পেয়ে যাই, গার্গী। গার্গী শব্দের অর্থ কি না, গর্গস্য অপত্যম স্ত্রী, অর্থাৎ গর্গের কন্যাকে গার্গী বলা হয়। আর ছেলে হলে গার্গে হয়, আর স্ত্রীলিঙ্গ বোঝালে সেখানে গিফট প্রত্যয় হয়ে যায়। কোন সূত্রের দ্বারা, না এই আসছে সূত্রের দ্বারা। কেন হলো, কারণ গার্গী এটা হচ্ছে যে শব্দটা ছিল গার্গীয়, তার গিফট করে গার্গী হয়েছে, এখানে ইয়াই প্রত্যয়ান্ত শব্দ গার্গ, তার জন্য তার থেকে গিফট প্রত্যয় হলো, অন্যান্য প্রত্যয় হলো না। দিয়ে আমরা কি পেলাম, গার্গী। আবার একটা সূত্র নিয়ে আসছে শীত গৌরাদিভ্যশ্চ। কি সূত্র নিয়ে আসছে, শীত গৌরাদিভ্যশ্চ। এখানে আমরা ইয়েসটা যে প্রত্যয় যে সূত্রটা পেলাম, ইয়েসটা সূত্রের পরে আমাদের একটা, আমরা যে শীত গৌরাদিভ্যস্ত সূত্রটা আমরা নিয়ে আসছি, এটা আমাদের মাঝখানে একটা ঘিস প্রত্যয়ের সূত্র এখানে চলে এসছে। কোন কি সূত্রটা, না শীত গৌরাদিভ্যস্ত। এই সূত্রটা আসলে ঘিস প্রত্যয়ের। কোন কোন প্রত্যয়ের, ঘিস প্রত্যয়ের। এইখানে শীত গৌরাদিভ্যস্তটা নিয়ে আসা হয়েছে এই কারণেই, কারণ ওইখানে একটু বাঁধের ব্যাপার আছে, বাধ্যবাধকের ব্যাপার আছে, সেজন্য এখানে শীতটা নিয়ে আসা হয়েছে প্রসঙ্গক্রমে। এটা যদিও আমরা অন্য জায়গায় রাখতে পারতাম, প্রসঙ্গক্রমে এখানে এসেছে বলে লঘু সিদ্ধান্ত কৌমুদীর ক্রমে এখানে রাখা হয়েছে। এর দ্বারা গিপ প্রত্যয় হয় না, কিন্তু এর দ্বারা কি প্রত্যয় হয়, গিস প্রত্যয় হয়। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে গিস প্রত্যয় কোথা থেকে হয়, না বললো শীতভ্যঃ গৌরাদিভ্যশ্চ স্ত্রিয়াম গিঁসিয়া। তাহলে গিঁস প্রত্যয় কোথায় হয়, গিঁস প্রত্যয়ের বাকি সূত্রগুলো একটু পরে আসবে, এখন গিঁপ চলছে, মাঝে এই সূত্রটা এসছে। তাহলে গিঁস প্রত্যয় কখন হবে, সেখানে দুটো কন্ডিশন দিয়েছে। একটা শীত ভিয়া, শীত মানে কি, শীত মানে যে মূর্ধন্য ঈত হলে তাই কি বলা হয়, শীত বলা হয়। আর গৌরাদি, আমি আগেই বলেছিলাম অজাদ্যত স্টাফ সূত্র পড়াতে গিয়ে, যেখানে আদি শব্দ পাবো সেখানেই সেই গণে চলে যেতে হবে। তাহলে গৌরাদি মানে গৌর আদি একটা গণ আছে, সেই গণে যে যে শব্দগুলি আছে তাদের সবার থেকে গিঁস প্রত্যয় হবে। আরেকটা বললো যেখানে শীত প্রত্যয় হবে, অর্থাৎ যেখানে মূর্ধন্য ঈত হবে তার থেকেও গিঁস প্রত্যয় হবে। একটা শব্দ এখন দেখতে পাচ্ছি নর্তকী, কি শব্দ পেয়েছি, নর্তকী। নৃত ধাতু, তার থেকে শুন প্রত্যয় করে রূপটা হয় নর্তক। শুনের মূর্ধন্য শয়ের ঈত হয়ে যায় স প্রত্যয় সূত্রের দ্বারা, নয়ের হলন্তমের দ্বারা, তস্য লোপ হওয়া দ্বারা দুটোরই লোপ হয়ে যায়। কি পড়ে থাকে, বু পড়ে থাকে। কি পড়ে থাকে, বু। এখানে ইউবর আনাতৌ বলে একটা সূত্র আছে, তার দ্বারা বুয়ের জায়গায় অক আদেশ হয়। কি আদেশ হয়, অক। সব জায়গায় হয়, যেখানে যেখানে বু পায় সেখানে পাণিনীয় ব্যাকরণে বুয়ের জায়গায় অক হয়। তাহলে নৃত অক প্রক্রিয়া করে নর্তক হয়। তাহলে নর্তক যে শব্দটা আছে, এখানে শীত হয়েছে না হয়নি, মূর্ধন্য ষ ঈত হয়েছে না হয়নি, অবশ্যই হয়েছে। শুন প্রত্যয় হয়েছিল, তার তো মূর্ধন্য ষ ঈত সংজ্ঞা হয়েছে। তাহলে এখানে মূর্ধন্য ষ ঈত সংজ্ঞা হয়েছে মানে এটা শীত। ট ঈত হলে টিত, তারপর মূর্ধন্য ষ ঈত হলে শীত। তাহলে নর্তক শব্দটা শীত, তাই তার থেকে ঘিস প্রত্যয় করে কি রূপ হয়েছে, নর্তকী। আর যদি গৌরাদি গণ পঠিত, অর্থাৎ গৌরাদি গণ যে সমস্ত শব্দগুলো আছে তাদের থেকেও ঘিস প্রত্যয় হয়। যেমন গৌর শব্দ প্রথম শব্দ, তার থেকে ঘিস প্রত্যয় করলে কি হয়, গৌরী। সুন্দর শব্দ, তার থেকে সুন্দরী। এখানে দেখো যদি এগুলো গৌরাদি গণের পাঠ না থাকতো তাহলে শব্দটা কি ছিল, গৌর। গৌর শব্দ অকারান্ত শব্দ, তাহলে অজাদ্যত টাপের দ্বারা অকারান্ত শব্দ হওয়ার জন্য টাপ প্রত্যয় হয়ে যেত। যাতে এখানে টাপ প্রত্যয় না হয়, যাতে ঘিস প্রত্যয় হয়, তার জন্য এদের গৌরাদিগণে কি করা হয়েছে, পাঠ করা হয়েছে। তার জন্য গৌর থেকে ঘিস প্রত্যয় করে কি হয়ে গেছে, গৌরী। সুন্দরা থেকে সুন্দরী, তাহলে সুন্দরী শব্দে কি প্রত্যয় আছে, ঘিস প্রত্যয় আছে। গিপ বা গিন নয়, কিন্তু ঘিস প্রত্যয়। কোন সূত্রের দ্বারা, শীত গৌরাদিভ্যস্ত। সেখানে যদি বলে সুন্দরী, এখানে ঘিস প্রত্যয়ের কারণ কি, শীত হওয়ার জন্য, গৌরাদিগণের জন্য। সেখানে মাথায় রাখতে হবে এটা গৌরাদিগণে পাঠ আছে বলেই এখানে ঘিস হয়েছে, শীত বলে নয়। এখানে কোনো মূর্ধন্য ষ ঈত সংজ্ঞা হয়নি। তাহলে আমরা গিপের মাঝে একটা ঘিসের সূত্র দেখলাম, পরবর্তীকালে আরো ঘিসের সূত্র আমাদের আসবে। এরপরে আমরা আবার গিপে ফিরে যাচ্ছি। প্রথম আমরা সূত্র পাচ্ছি বয়াসী প্রথমে। কি সূত্র পাচ্ছি, বয়াসী প্রথমে। প্রথমে বলতে কি, মানে যদি আমরা ভালো করে যে বয়স যেটা হয় সেটাকে আমরা যদি তিনটে শ্রেণীতে ভাগ করি, কটা শ্রেণীতে ভাগ করি, তিনটে শ্রেণীতে। একটা হচ্ছে কৈশোর,
একটা হচ্ছে যৌবন আর একটা হচ্ছে বার্ধক্য। সেখানে কৈশোরবাদী যে সমস্ত শব্দ আছে তাদের থেকেও গিপ প্রত্যয় হয়। যেমন কুমার, তার স্ত্রীলিঙ্গে কুমারী, যেমন বিবাহের আগে মেয়েদের কি বলা হয় কুমারী। অথবা কিশোর, কিশোরী। এখানে কেন হলো কিশোরী? তার কারণ হচ্ছে কিশোর শব্দ হচ্ছে প্রথম বয়সের বাচক, প্রথম বয়বাচক শব্দ। মানে একটা যে বিশেষ অবস্থা, যেটা আমরা কি বয়সের জন্যই তো কি বলি কুমার বলি, তার জন্য এখানে কি হয়েছে কুমারী। কিশোর, কিশোরী। ঠিক সেরকমই বধূটি, চিরন্টি, এই ধরনের আরো অন্যান্য উদাহরণ আমরা পাই। বলছে প্রথম বয়বাচিনঃ অদন্তাৎ, যদি অদন্ত শব্দ হয় মানে অকারান্ত শব্দ যদি হয় তবেই সেখানে কি হবে গিপ প্রত্যয় হবে। অকারান্ত শব্দ যদি না হয় তাহলে কিন্তু গিপ প্রত্যয় হবে না। যেমন একটা শব্দ কেন শিশু, শিশু শব্দ, তাহলে তার থেকে গিপ প্রত্যয় কেন হলো না? শিশু অকারান্ত শব্দ নয়, শিশু উকারান্ত শব্দ, তাই সেখানে কিন্তু গিপ প্রত্যয় হবে না। এরপরে এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার কন্যা শব্দ আছে, কি শব্দ আছে কন্যা, তাহলে কন্যা শব্দে তার থেকে গিপ প্রত্যয় কেন হলো না? সেখানে টাপ প্রত্যয় কেন আছে? তার কারণ যদিও কন্যা শব্দ থেকে কি প্রত্যয় প্রাপ্ত ছিল? গিপ প্রত্যয় প্রাপ্ত ছিল, কিন্তু পাণিনির একটি নিজের সূত্র আছে কন্যায়াহ কনীন চ, কন্যায়াহ কনীন চ। এই পাণিনির প্রয়োগ থেকে আমরা জানতে পারি যে কন্যা শব্দ প্রথম বয়বাচক শব্দ হলেও তার থেকে কি প্রত্যয় হয় না? গিপ প্রত্যয় হয় না। এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞাসা করা হয় যে কন্যা শব্দে বয়সী প্রথমে সূত্রের দ্বারা গিপ প্রত্যয় কেন হলো না? তার কারণ হচ্ছে পাণিনি নিজে টাপ প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ করেছেন কন্যায়াহ কনীন চ। পাণিনীয় ব্যাকরণের এটাই মহিমা যে পাণিনি মুখে যা বলেছেন, সূত্রের দ্বারা যা বুঝিয়েছেন, তার থেকে অনেক বেশি তিনি তার কার্যকলাপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। পাণিনি ব্যাকরণে যে 4000 সূত্র আছে সে তো সংখ্যায় 4000, কিন্তু যদি আমরা দেখি নিয়ম অসংখ্য নিয়ম আছে, তার বিভিন্ন কৌশল আছে পাণিনীয় ব্যাকরণে। ওর জন্যই পাণিনীয় ব্যাকরণ অন্যান্য ব্যাকরণের থেকে আলাদা। কিরকম কৌশল? পাণিনি সব জায়গায় সূত্র করেননি, তিনি তার কাজের দ্বারা বুঝিয়ে দিয়েছেন। যেমন আমি গোটা কথা দৃষ্টান্ত দিচ্ছি, তোমরা হয়তো এগুলো অনেকবার শুনেছো। যেমন যে আমরা সমাস প্রকরণের প্রথমেই একটা কেবল সমাসের উদাহরণ পাই, পূর্বম ভূতঃ ভূতপূর্বঃ। এখানে ভূত শব্দের পূর্ব নিপাত যে হবে তার জন্য পাণিনি কোনো সূত্র করেননি। তখন সেখানে পাণিনি তাহলে কি করে জানো ভূত শব্দের পূর্ব নিপাত? সেখানে পাণিনি একটা সূত্র করেছেন ভূত পূর্বে চরট, তাহলে তিনি সেই সূত্রে নিজে প্রয়োগ কি করেছেন? ভূতপূর্ব। তাহলে পাণিনি বলছেন আমি দেখো প্রয়োগ করেছি, ওর থেকে তোমাকে বুঝে নিতে হবে যে ভূত শব্দের কি করতে হবে? পূর্ব নিপাত করতে হবে, পূর্ব শব্দের নয়। যদি হয়তো পাণিনির জায়গায় যদি অন্য বৈয়াকরণ হতেন তিনি আরেকটা সূত্র করে দিতেন, কিন্তু পাণিনি সূত্র করেননি। উনি জানেন সূত্রের সংখ্যা আমাকে কম করতে হবে, আমাকে কম্প্যাক্ট করতে হবে, তাই জন্য সূত্র না করে তিনি তার কাজের দ্বারা বুঝিয়ে দিলেন। এরকম অনেক আছে। যেমন একটা কারক প্রকরণের সূত্র পাই, যস্মাদ অধিকম যস্যে চ ঈশ্বর বচনম তত্র সপ্তমী। এটা হচ্ছে আমরা সপ্তমী প্রকরণে গিয়ে পাই। অধিক শব্দের যোগে যে পঞ্চমী হয় সেজন্য পাণিনীয় ব্যাকরণে কোনো সূত্র নেই, তাহলে অধিক শব্দের যোগে পঞ্চমী হয় জানবো কি করে? সেখানে পাণিনি নিজের প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যস্মাদ অধিকম। এখানে পাণিনি নিজে প্রয়োগ কি করছেন? যস্মাদ অধিকম। এখানে যৎ শব্দের পঞ্চমীতে যস্মাদ, পাণিনি করতে পারতেন যস্মিন অধিকম অথবা যস্যে অধিকম প্রয়োগ করতে পারতেন, কিন্তু কি করেছেন? যস্মাদ অধিকম। তার দ্বারা বুঝতে পারি অধিক শব্দের যোগে কি হয়? পঞ্চমী হয়। তাহলে আমরা এই ধরনের অনেক জায়গা আছে যেগুলো আমরা সাক্ষাৎ তার প্রয়োগ থেকে বুঝতে পারি যে আসলে এটা নয় এটা হবে। তাহলে ওখানেও কন্যা শব্দেও বয়সী প্রথমে দ্বারা কি পাচ্ছিল? গিপ প্রত্যয় পাচ্ছিল, কিন্তু সেখানে পাণিনি নিজে প্রয়োগ করেছেন কন্যায়াহ কনীন চ, তাই সেখানে কি হলো না? গিপ প্রত্যয় হলো না, তাই সেখানে বয়সী প্রথমে সূত্র লাগে না। তার জন্য যে প্রথম বয়বাচিন অদন্তাৎ স্ত্রিয়াম গিপ স্যাৎ দিয়ে কি হয়ে গেল? কুমার থেকে কুমারী, কিশোর থেকে কিশোরী। তারপরে আসছে দ্বিগোহ। এটাও আমরা সকলেই জানি, যেখানে যেখানে দ্বিগু সমাস হয় সেটা যদি অকারান্ত দ্বিগু হয় তার থেকে কি প্রত্যয় হয়? গিপ প্রত্যয়। অদন্তাৎ দ্বিগুর গিপ স্যাৎ। যেখানে যেখানে অকারান্ত আছে এবং দ্বিগু সমাস আছে সেটা স্ত্রীলিঙ্গেই হয়, এবং সেটা কি হয়? সেখানে স্ত্রী প্রত্যয় কোনটা হয়? গিপ, গিস, গিন, টাপ, ডাপ, চাপের মধ্যে গিপ প্রত্যয় হয়। কেন? সূত্র আছে দ্বিগোহ। যেমন ত্রয়ানাম লোকানাম সমাহারঃ ত্রিলোকি, পঞ্চানাম বটানাম সমাহারঃ পঞ্চবটি। তাহলে দেখো ত্রিলোকা, ত্রিলোকি, পঞ্চবট অকারান্ত তাই পঞ্চবটি। কিন্তু যে পঞ্চানাম গবাম সমাহারঃ সেটা কিন্তু পঞ্চগবী হয় না, সেখানে রূপ হয় পঞ্চগবম। কেন হয়? তার কারণ পঞ্চগো, গো শব্দ কি? অকারান্ত, অকারান্ত নয়, তাই তার থেকে গিপ প্রত্যয়ের কোনো গল্পই নেই। তাই যেখানে অকারান্ত হলে সেখানে গিপ প্রত্যয় হয়ে যাবে এবং স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তাই এখানে ত্রিলোকি, পঞ্চবটি, এখানে কি হলো? দ্বিগোহ সূত্রের দ্বারা গিপ প্রত্যয় হলো। তাহলে যেখানে যেখানে দ্বিগু সমাস সেখানে সেখানে গিপ প্রত্যয়। তারপরে কি আসছে?
বর্ণাদ অনুদাত্তা তোপধাত্ত নহ। বর্ণাদ যদি বর্ণবাচী শব্দ হয়, কি বাচী শব্দ? বর্ণ। বর্ণ শব্দের কি অর্থ? বর্ণ শব্দের অর্থ কালার। তাহলে যদি কোনো কালার বা রং যদি বোঝায় এইরকম যদি শব্দ হয়, সেখানে কি বিশেষণ দিচ্ছে, কি কি বলছে? সে যদি অনুদাত্ত হয়, অনুদাত্ত উদাত্ত সরিত এগুলো সব বেদের ব্যাপার, এগুলো আমাদের লৌকিক ব্যাকরণ লাগবে না, তাই অনুদাত্ত আমি ছেড়ে দিলাম। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? তোপধাত। তোপধাত মানে যার ত উপধাতে আছে। তাহলে 1 নম্বর কন্ডিশন দিল যদি বর্ণবাচী হয়, মানে যদি রং বোঝায়, তার উপধাতে যদি ত থাকে, উপধাতে যদি কি থাকে? ত থাকে, তাহলে সেখানে কি প্রত্যয় হবে? গিপ প্রত্যয় হবে। একটা উদাহরণ নেব, যেমন লোহিত শব্দ। লোহিত মানে কি? লোহিত মানে লাল। তাহলে লোহিত শব্দ যে আছে, সেই লোহিত শব্দ বর্ণবাচী? অবশ্যই বর্ণবাচী। তার উপধাতে ত আছে? হ্যাঁ আছে। উপধা কাকে বলে? অলন্ত্যাৎ পূর্ব উপধা। অন্তিম যে বর্ণ তার আগের বর্ণকে উপধা বলে। লোহিত শব্দ, তাহলে লোহিত শব্দের ত এর পরে অ আছে, তাহলে অ এর আগের বর্ণ কি? ত। তাহলে উপধাতে ত আছে, তাহলে এখান থেকে কি প্রত্যয় হবে? গিপ প্রত্যয় হবে। এই বর্ণাদ অনুদাত্তা তোপধাত্ত নহ, এই সূত্র শুধুমাত্র গিপ প্রত্যয়েরই বিধান করেনি, আরো একটা কাজ করে, বলা যে তো নহ, মানে তকারের জায়গায় নকারেরও আদেশ করে। কার জায়গায়? তকারের জায়গায় নকারের আদেশ হয়। এবং এই যে গিপ প্রত্যয় এবং তকারের জায়গায় ন, সেটা বিকল্পে করে। কি করে? বিকল্পে করে। তাহলে আমি আবার বলছি, যদি শব্দটি বর্ণবাচী হয়, মানে যদি রং বোঝায়, আর যদি তার উপধাতে তকার থাকে, তবেই গিপ হবে। গিপটা কিসে হয়? বিকল্পে হয়। আরেকটা কাজ হয়, তয়ের জায়গায় দন্ত্য ন হয়। তাহলে ভালো করে দেখো, লোহিত শব্দ, তাহলে লোহিত শব্দে গিপ প্রত্যয় হলো। লোহিত শব্দ যেহেতু বর্ণবাচী, লোহিত মানে লাল, উপধাতে ত আছে, তাহলে সেখানে লোহিত শব্দ, তার থেকে গিপ হলো, আর তয়ের জায়গায় ন হলো। তাহলে লোহি ন ই যোগ করলে লোহিনী। কি রূপ হয়? লোহিনী। বিকল্পে হয়, যেই পক্ষে গিপ হবে না, সেই পক্ষে তয়ের জায়গায় নও হবে না, তাহলে সেই পক্ষে লোহিত। তাহলে তখন কি হবে? লোহিত যেহেতু অকারান্ত শব্দ, তাই তার থেকে টাপ প্রত্যয় হয়ে যাবে, বাজার দিয়ে তো স্টাপ দিয়ে। তাহলে লোহিতা, আর যেই পক্ষে গিপ হয় সেই পক্ষে কি রূপ হবে? লোহিনী। তেমনই শব্দ যে রোহিত, রোহিত মানেও লাল, তাহলে রোহিত গিপ করলে রোহিণী। আর স্ত্রী যে পক্ষে গিপ হয় না, সেই পক্ষে রোহিতা। যেই পক্ষে গিপ হয় সেই পক্ষেই তয় দন্তন হয়, যেই পক্ষে হয় না সেই পক্ষে হবে না। তাহলে শুধু বর্ণবাচী হলেই হবে না, তার উপধাতে কি থাকতে হবে? ত থাকতে হবে। তবেই কি হবে? তবেই এই কাজটা হবে। যদি ত না থাকে উপধায়, তাহলেও হবে না। আর উপধায় ত থাকলেই হবে না, সেটা কি হতে হবে? বর্ণবাচী হতে হবে, তবেই এই কাজটা হবে। তাহলে এর দ্বারা কিসে হয়? বিকল্পে গিপ হয়। যেই পক্ষে হয় না সেই পক্ষে কি হয়? টাপ প্রত্যয় হয়। তেমন শ্বেত শব্দ, শ্বেত মানে কি? সাদা। তাহলে সেখানেও কি হয়ে যাবে? শ্বেনী অথবা শ্বেতা। আমি যদি শুক্ল, তাহলে শুক্ল শব্দে কি এই সূত্রের দ্বারা কি গিপ প্রত্যয় হবে? হবে না। কেন হবে না বলতো? তার কারণ শুক্ল শব্দ যদিও বর্ণবাচী, তাতেও তার উপধাতে কিন্তু ল আছে, ত নেই। তাই এখানে শুক্ল শব্দের কিন্তু গিপ প্রত্যয় এই সূত্রের দ্বারা হবে না। তাই শুক্ল শব্দ থেকে টাপ প্রত্যয় হয়, ওই জন্য শুক্লা রূপ হয়, শুক্লি এরকম রূপ হয় না। যদি বর্ণবাচী হয় আর তার উপধাতে ত থাকে, তবেই এই সূত্রটা লাগবে। এই সূত্র যদি লাগে, তাহলে তয়ের জায়গায় দন্ত্য ন হবে, আর গিপ প্রত্যয় হবে। যেমন লোহিনী, রোহিণী, শ্বেনী, এনি, এগুলো সব হয়। আর যে পক্ষে হবে না, সে লোহিতা, রোহিতা, শ্বেতা এরকম রূপ হবে।